আজকে আমাদের ক্লাসের টপিকটা হলো ওয়েবসাইট অডিট। আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে তো দেখেছি যে ওয়েবসাইট জিনিসটা কি, ওয়েবসাইট আর ওয়েব পেজের মধ্যে ডিফারেন্সটা কি এটাও বলেছি, তাই না? তো এটা যদি একটা ওয়েবসাইট হয়, আমি এখানে এসে যদি আবার লিখি যে বার্থডে ফ্লাওয়ার ইন ইউএসএ, এটা যদি আমার একটা কিওয়ার্ড হয়, তাহলে এই কিওয়ার্ডের আন্ডার এখানে অনেকগুলো ওয়েবসাইটের রেজাল্ট দেখাচ্ছে না? এই প্রত্যেকটা এক একটা ওয়েবসাইট। ওয়েবসাইটের ভিতরে গিয়ে যে একটা প্রোডাক্ট বোঝাচ্ছে, প্রোডাক্টের যে একটা পেজ বা একটা সার্ভিসের যে পেজ, এগুলোকে আমরা বলছি ওয়েব পেজ। এটা তো আমরা জানি। তো এখন দেখেন, আপনাদেরকে বলেছিলাম যে এই যে স্পন্সর্ড কথা যেটা থাকবে, এটা অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে আসবে, বা গুগলে যখন আসে গুগল অ্যাড, ফেসবুকে যখন আসে ফেসবুক অ্যাডস হয়ে যায়। অ্যাজ এ এসইও স্পেশালিস্ট আমরা ট্রাই করব যে ওয়েবসাইটটা যা মানে আমরা সার্চ করেছি বা যার অনুসন্ধানটা করছি, আমরা অর্গানিক যে ওয়েবসাইটগুলো আছে এগুলোতে যাওয়া। কারণ স্পন্সর্ডে গেলে আমরা তার স্পন্সর্ড সার্চের আন্ডারে চলে যাই, মানে অ্যাডস ক্যাম্পেইনের যে রিচ যেটা, সেটার ভিতরে চলে যাই। তো এটাতে না গিয়ে আমরা আজকে আমাদের যে টপিকটা সেটা হলো একটা ওয়েবসাইট অডিট। তো আপনাদেরকে প্রিভিয়াস ক্লাসে হাইট ফ্লোরাল সব একটা ওয়েবসাইট দেখিয়েছিলাম না? তো এইখানে এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের অডিট করতে হবে আমাদের। তো অডিট মানে আমরা কি বুঝি? অডিট মানে ধরেন প্রত্যেকটা এক একটা কোম্পানির কি থাকে, যে একটা বাৎসরিক একটা হিসাব নিকাশের বিষয় থাকে না? গভর্নমেন্টেরও তো থাকে যে আমার এই বছরে বা 6 মাস পরে আমার কি কোন কোন জায়গায় খরচ হয়েছে, কোন কোন জায়গায় ডেভেলপ করা দরকার, কোন কোন জায়গায় করাপশন হয়েছে। তো অডিট জিনিসটা হচ্ছে, আপনারা লিখে রাখেন, এক্সামিন করা বা অ্যানালাইসিস করা। অডিট এক কথায় যদি আপনাকে ক্লায়েন্ট আস্ক করে বা আমি আস্ক করি, বা যে কোনো জায়গায় ইন্টারভিউ বোর্ড ফেস করতে গেছেন এসইও স্পেশালিস্ট হিসেবে, আস্ক যদি করে ওয়েবসাইট অডিট বা অডিট কি, আপনি বলবেন অ্যানালাইসিস করা বা এক্সামিন করা। অ্যানালাইসিস মানে তো বুঝলেন, মানে উনার অল ওভার সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখা, এটাই হচ্ছে অডিট। লিখেছেন? তাহলে এখন তো আমরা বুঝতে পেরেছি ওয়েবসাইট অডিট মানে একটা ওয়েবসাইটের প্রত্যেকটা বিষয় অ্যানালাইসিস করতে হবে আমাদের, বা এক্সামিন করতে হবে। এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের প্রত্যেকটা বিষয়ে এসইওর কোন কোন জায়গায় প্রবলেম আছে, এই প্রবলেমগুলো আমাকে আইডেন্টিফাই করতে হবে। এটাকে আমরা বলছি ওয়েবসাইট অডিট। তো ওয়েবসাইট অডিটে আমি আপনাদেরকে একটা এক্সেল ফাইল দেখাচ্ছি, যে ফাইল থেকে আমরা 50টা বা 52টার মতো পয়েন্টে কাজ করব। একটা ওয়েবসাইটে 50 থেকে 52টা পয়েন্টে অডিট করব। হ্যাঁ, আমাকে ক্লায়েন্ট যখন একটা ওয়েবসাইট অডিট করতে বলবে, ক্লায়েন্ট আমাকে বললো যে আমি তোমাকে $50 দিচ্ছি, তুমি আমাকে ওয়েবসাইট অডিট করে, বা আপনি ফাইবারে গিগ দিয়েছেন ওয়েবসাইট অডিটের ওপরে, ক্লায়েন্ট ওইখান থেকে আপনাকে অর্ডার করেছে, এখন আপনার ওই গিগের অ্যাকর্ডিং এ তো অর্ডারটা করবে। বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম যে প্যাকেজের মধ্যে যতগুলো পেজ থাকবে আপনি তো স্পেসিফিক করে বলে দিবেন। তো ওই অ্যাকর্ডিং এ ক্লায়েন্ট অর্ডার করবে এবং আমরা তাকে সাবমিট করে দিব, এই ফরম্যাটে সাবমিট করব যে এই পয়েন্টে প্রবলেম আছে। তো দেখেন শুরুতে যেটা বলছে ইন্ডেক্সেশন স্ট্যাটাস। আমরা ক্লাসের শুরুতে ইন্ডেক্সিং বিষয়টা শুনেছিলাম, ফার্স্ট ক্লাসে, ইন্ট্রোডাকশন টু এসইও, ক্রলিং এন্ড ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং জিনিসটা হলো যে, ক্রলিং হচ্ছে গুগলের বট এসে আমার ওয়েবসাইটটা ঘুরে ঘুরে দেখছে, আর যেগুলো ঘুরে ঘুরে দেখছে, দেখার পরে মেমোরিতে সেভ করে নিচ্ছে, এটাকে বলছি আমরা ইন্ডেক্সিং। তো ইন্ডেক্সিং বা ইন্ডেক্স যে স্ট্যাটাস যেটা, এটা হলো যে আমার ওয়েবসাইটের কতগুলো পেজ, লিখেন আমার ওয়েবসাইটের কতগুলো পেজ গুগলের মেমোরিতে আছে, এটাই হলো ইন্ডেক্সন স্ট্যাটাস। মানে আমার ওয়েবসাইট থেকে গুগল কতগুলো পেজ তার মেমোরিতে রেখেছে আমাকে র্যাঙ্ক দেওয়ার জন্য। মেমোরিতে না থাকলে কি র্যাঙ্কে আসবে? তো এটার ওয়ে আছে যে আমরা কিভাবে ইন্ডেক্স করব, কিন্তু এতটুকু জেনে রাখেন যে আমার ওয়েবসাইটের কতগুলো পেজ গুগলের মেমোরিতে আছে, এটাই হচ্ছে ইন্ডেক্সন স্ট্যাটাস। তাহলে এটা ক্লিয়ার হয়েছে? আমার ওয়েবসাইটের কতগুলো পেজ গুগলের মেমোরিতে আছে, এটাকে আমরা বলি ইন্ডেক্সন স্ট্যাটাস। আচ্ছা, এরপরে যে পয়েন্টটা আসছে সেটাকে বলছে রোবট ডট টিএক্সটি। কি বলছে?
দেখা যাচ্ছে এখন robot.txt। তাহলে আমরা অডিটে সেকেন্ড একটা পয়েন্ট আসছে আমাদের যে robot.txt কি। তাহলে robot.txt কি এটা জানার জন্য আমাদের এর ডেফিনেশনটা জানা দরকার। আমরা তো জানি না যে robot.txt কি। এক কথায় বললো robot.txt একটা ইনস্ট্রাক্টর, যেটা গুগলের বটকে ইনস্ট্রাকশন দিবে সে আমার কোন পেজকে ভিজিট করতে পারবে, কোন পেজকে ভিজিট করতে পারবে না। এখন এইটা বোঝার জন্য আপনারা লিখে রাখেন robot.txt হলো একটা ইনস্ট্রাক্টর, যেটা গুগলের বটকে ইনস্ট্রাকশন দিবে সে আমার কোন পেজকে ভিজিট করতে পারবে আর কোন পেজকে পারবে। এখানে পেজ মানে ওয়েব পেজকে বোঝাচ্ছে, ওয়েবসাইটে যেটা গুগলের বটকে ইনস্ট্রাকশন দিবে যে সে আমার কোন পেজকে, ওয়েব পেজকে ভিজিট করতে পারবে আর কোনগুলোকে পারবে। এখন দেখেন এইটা আমার ওয়েবসাইট না, এখন এই ওয়েবসাইটের অনেকগুলো পেজ আছে, ওয়েব পেজ না এগুলো এক একটা। এখন আমি যদি গুগলের বটকে ইনস্ট্রাকশন দেই যে এইখান থেকে যতগুলো পেজ আছে এই পেজের মধ্যে বার্থডে, এই পেজটা গুগলের বটকে আমি ইনস্ট্রাকশন দিব মানে robot.txt কে, যে গুগল যেন এই পেজটা দেখতে না পায়। কি দেখতে না পায়? এই পেজটা গুগল যেন দেখতে না পায় বা ক্রলিং করতে না পারে, এই জন্য তাকে একটা ইনস্ট্রাকশন দিব। তাহলে ওই যে robot.txt বলছি না, তো ওই robot.txt গুগলকে ইনস্ট্রাকশন দিবে যে তুমি এই ওয়েবসাইটের এই পেজটা ভিজিট করতে পারো। এখন কোশ্চেন হতে পারে কিভাবে ইনস্ট্রাকশন দিব। এটা হচ্ছে যে আমরা একটা কোডের মাধ্যমে ইনস্ট্রাকশন দিব। ধরেন আমরা যখন প্লাগইন ইউজ করে ওয়ার্ডপ্রেস সাইট যদি হয় সেখানে প্লাগইন ইউজ করে আমরা robot.txt ক্রিয়েট করতে পারি। আর যেগুলো ওয়েবসাইট কোডিং ওয়েবসাইট সেগুলো ডেভেলপারকে বললে ওনার এন্ড থেকে উনি ক্রিয়েট করবেন। ওকে, তাহলে আপনাদেরকে কেউ যদি আস্ক করে robot.txt জিনিসটা কি, তাহলে এক কথায় বলবেন এটা একটা ইনস্ট্রাক্টর যেটা গুগলের বটকে ইনস্ট্রাকশন দিবে সে আমার ওয়েবসাইটের কোন পেজগুলো ভিজিট করতে পারবে, কোনগুলোকে পারবে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই তো? এরপরে দেখেন HTML সাইট ম্যাপ আর XML সাইট ম্যাপ দেখতে পাচ্ছেন। তাহলে HTML সাইট ম্যাপ, XML সাইট ম্যাপ যেটা আছে, কমন একটা ওয়ার্ড আছে এখানে, কি আছে? সাইট ম্যাপ না। এখন সাইট ম্যাপ জিনিসটা কি? সাইট ম্যাপ হলো, দেখেন আমি আপনাদেরকে আগে ওয়েবসাইট থেকে লাইভ দেখাই তাহলে কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখেন ওয়েবসাইটের ফুটারে, আরেকটা কথা বলি, একটা ওয়েবসাইটের তিনটা অংশ থাকে। কয়টা? একটা হচ্ছে হেডার, এই যে উপরে যে অংশটা না, এটাকে কি বলে? হেডার। আর মাঝে যেটা এটা হলো বডি, আর নিচের যে অংশ যেটা আছে এটাকে বলে ফুটার। কি বলে? তাহলে এই যে দেখেন এই ওয়েবসাইটের ফুটারে একটা কথা লেখা আছে সাইট ম্যাপ, দেখতে পাচ্ছি? আছে না? এখন দেওয়ান আইসিটিতে আসি। দেওয়ান আইসিটির এখানে দেখেন এখানে একটা কথা লেখা আছে সাইট ম্যাপ, দেখতে পাচ্ছি? তাহলে সাইট ম্যাপ হলো, আমাকে যদি কেউ আস্ক করে সাইট ম্যাপ কি, সাইট ম্যাপ হলো পেজের লিস্ট। হ্যাঁ, সাইট ম্যাপ হলো পেজের লিস্ট। এক কথায় বলবো সাইট ম্যাপ হলো পেজের লিস্ট। এখন আমি আপনাদেরকে দেখাই সাইট ম্যাপ কিভাবে পেজের লিস্ট। আমি যদি এখান থেকে সাইট ম্যাপে ক্লিক করি তাহলে এই ওয়েবসাইটে যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজ আমার সামনে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই যে সাইট ম্যাপ হোম ব্লগ থেকে শুরু করে এখানে যতগুলো পেজ আছে ওয়েবসাইটে প্রত্যেকটা দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করলে এই ওয়েবসাইটে যত পেজ আছে প্রত্যেকটা পেজে আমি চলে যেতে পারি। বেনিফিটটা বুঝতে পারছেন? সাইট ম্যাপ হলো পেজের লিস্ট। কিভাবে? আমি যদি ইন্ডিভিজুয়ালি মানে প্রত্যেকটা পেজকে টার্গেট করে ঘুরতে যাই ওয়েবসাইট, অনেক সময় লাগবে না খুঁজতে? এখন আমি যদি কোনো ওয়েবসাইটে সাইট ম্যাপে ক্লিক করি তাহলে আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। ধরেন এই এখানেও যদি আসি তাহলে এই যে এখানে কি আছে, আমি এখানে এসে এই যে সাইট ম্যাপটা পাচ্ছি। সাইট ম্যাপে ক্লিক করেন, এই যে পেজের লিস্টগুলো দেখাচ্ছে সবগুলো। এখান থেকে কিন্তু আমি ইজিলি প্রত্যেকটা পেজে ভিজিট করতে পারছি না? এই যে ভিজিট করতে পারছি এটাকেই হলো
সাইট ম্যাপ বলি, মানে পেজের লিস্ট। এখন আসেন HTML আর XML সাইট ম্যাপের। এখন আর ইন দ্য মিন টাইম আরেকটা কথা হলো, সেটা হলো সাইট ম্যাপ। দেখেন এখানে গ্যাপ রেখেছে না, গ্যাপ। আমরা কখনোই সাইট ম্যাপ লেখার সময় মাঝখানে স্পেস বা হাইফেন এগুলো কোনো কিছু ইউজ করব না। সাইট ম্যাপটা লিখবো এই যে এরকম হবে, সাইট ম্যাপ। বা ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি কোনো প্রবলেম থাকে, এখানে যদি স্পেস দিয়ে রাখে, না রাখা যাবে না। কেন যাবে না? যখন কেউ এসে সার্চ করবে সাইট ম্যাপ লিখে, তখন গ্যাপ থাকলে কিন্তু খুঁজে পাওয়া ডিফিকাল্ট। এখানে যদি আপনি হাইফেন মানে ড্যাশ বা অন্য কোনো কিছু দিয়ে রাখেন, তাহলে ওই সাইট ম্যাপ লিখলে পাওয়া যাবে না। কথা বুঝতে পেরেছেন? সাইট ম্যাপ এইভাবেই লিখতে হবে, কোনো গ্যাপ হবে না, কোনো কিছু না, একটা ওয়ার্ড, সাইট ম্যাপ। আর এখানে দুইটা কথা বলা আছে না, একটা হলো HTML সাইট ম্যাপ আর একটা হলো XML সাইট ম্যাপ। এখন HTML সাইট ম্যাপ, এই যে আপনাদের সামনে যে সাইট ম্যাপটা এখন দেখতে পাচ্ছি না, এটাই হলো HTML সাইট ম্যাপ। কেন? হিউম্যানদের জন্য বা ট্রাফিক, যেটা আমরা যারা ভিজিট করি তাদের জন্য একটা ওয়েবসাইটে যে সাইট ম্যাপ তৈরি হয়, যে লাইক এটাকে আমরা বলি HTML সাইট ম্যাপ। কি বলি? মানে মানুষদের জন্য। আপনার ওয়েবসাইটে ট্রাফিক মানুষ না, রোবট তো আর না। তো আমার ওয়েবসাইটে যখন মানুষ ভিজিট করবে, তাদের জন্য যে সাইট ম্যাপটা তৈরি করছি, দিস ইজ কল্ড HTML সাইট ম্যাপ। বুঝতে পেরেছেন এটা? আর আরেকটা সাইট ম্যাপ যেটা আছে, সেটা হলো গুগলের বটের জন্য। যে গুগলের বটও তো আমার ওয়েবসাইটে আসছে। এই যে বলেছি যে robot.txt, তাকে ইনস্ট্রাকশন দিবে যে তুমি এই ওয়েব পেজকে ভিজিট করো, এটাকে করো না। তো আমি এই সাইট ম্যাপের মাধ্যমে ওই গুগলের বটকে বা robot.txt কে বলে দিব যে তুমি এই পেজকে, তাকে ইনস্ট্রাকশন দিবে যে ভিজিট করতে পারবে, এটাকে পারবে। একটু পরে আমরা কিভাবে চেক করব সেটাও দেখাবো। এখন দেখেন ওয়েবসাইটে যে ইউআরএল আছে না, ইউআরএল এর পরে এই যে বাই ডিফল্ট ভাবে এখানে কি আছে, স্ল্যাশ অপশনটা আছে। তো এখানে যদি আমি ম্যানুয়ালি চেক করতে যাই, ধরেন এখান থেকে এই যে হোম পেজটা এটা নিয়ে নিলাম, কি করেন, কপি করে এখানে আসেন, এসে অ্যাড্রেস বারে পেস্ট করে দেন। দেওয়ার পরে এই যে স্ল্যাশ আছে না, স্ল্যাশের এখানে পেছনে লিখেন মানে সাইট ম্যাপ, সেই পেজটা। আমি যখন একটা ওয়েবসাইটকে টার্গেট করে কাজ করতে যাব, ম্যানুয়ালি দেখাচ্ছি কিন্তু, এরপর আমরা টুলস দিয়ে কিভাবে করব সেটা দেখব। তো কি করব, আমার ক্লায়েন্ট আমাকে বলেছে hidefloralshop.net, এই ওয়েবসাইটে সাইট ম্যাপ আছে কি নাই তুমি আমাকে দেখাও। তখন আমরা সুন্দর করে এখানে আসব, এসে এই যে তার ইউআরএল যেটা আছে, ডোমেন এক্সটেনশন করে স্ল্যাশ দিই, আমি কি করব, সাইট ম্যাপ কথাটা লিখে যদি অ্যাড্রেস বারে সার্চ করি, তাহলে যদি থাকে HTML সাইট ম্যাপ কিন্তু এটা, তাহলে এখানে কি হবে, এই পেজটা আমার সামনে চলে আসবে। কথা বুঝতে পারছেন? এইরকম ভাবে আমি যে কোনো ওয়েবসাইটে, ধরেন এটা একটা ওয়েবসাইট টেরিফ্লোরা, এটা তার ডোমেন এন্ড ডোমেন এক্সটেনশন, কপি করেন, কপি করে এখানে অ্যাড্রেস বারে এসে পেস্ট করে দেন, দিয়ে এখানে লিখেন সাইট। রেজাল্ট দেখাচ্ছে সাইট ম্যাপ। বোঝা গেছে বিষয়টা? এটা হচ্ছে HTML সাইট ম্যাপ চেক করার ওয়ে, যেটা কার জন্য? হিউম্যানদের জন্য, বা আমরা যারা ট্রাফিক আছি, ওয়েবসাইটে পারচেস করতে যাচ্ছি বা সার্ভিস বা ব্লগ করতে যাচ্ছি, তাদের জন্য। মানে ট্রাফিকের ভিজিট করা, যেটা আমার ওয়েবসাইটে এসে উনি যেন ইজিলি সবকিছু পায়, এই জিনিসটা সহজ করার জন্য সাইট ম্যাপ দরকার। এখন যেটা আরেকটা আসছে, সেটা হলো XML সাইট ম্যাপ। কি বলেছি? গুগলের বটের জন্য। কার জন্য? গুগলের বটের জন্য। তো এখন দেখেন, আমি যে টেলিফ্লোরা যে ওয়েবসাইট থেকে আপনাকে দেখিয়েছি না, এই ওয়েবসাইটের সাইট ম্যাপের পরে একটা ডট দিব। কি দিব? ডট দিয়ে লিখবো XML। কি লিখবো? লিখে যখন ইন্টার করবেন, দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে, এইরকম। এই যে এখানে উনি এটা কার জন্য তৈরি করেছে? গুগলের বটের জন্য। এই পেজগুলো গুগলের বটের কে ইনস্ট্রাকশন দিয়েছে যে আমার ওয়েবসাইটের এই পেজগুলো, যেহেতু এটা একটা ই কমার্স ওয়েবসাইট,
অনেক পেজ থাকবে। এই পেজগুলো সবগুলো গুগলের বটে ভিজিট করতে পারবে এবং মেমোরিতে নেবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? যে এটা হলো গুগলের বটের জন্য, আর এটা ট্রাফিকের জন্য, যে ট্রাফিক আসবে ইজিলি যেন উনি আমার ওয়েবসাইট থেকে সবকিছু দেখতে পায়। উনি মোবাইল ফোন কিনবে বা উনি বার্থডে ফ্লাওয়ার কিনবে, এখানে সে কি করছে, এই যে এখানে সাইট ম্যাপে ক্লিক করলে এখান থেকে সব ক্যাটাগরি দেখা যাচ্ছে। একদম ক্লিক করবে, অ্যানিভার্সারিতে ক্লিক করলে অ্যানিভার্সারি যতগুলো বুকে ফ্লাওয়ার আছে এগুলো ওনার সামনে চলে আসবে। বুঝতে পেরেছেন? আর আমি এটা তৈরি করছি আমার কার জন্য, টেলিফ্লোরার এই যে .xml, এটা হচ্ছে বটের জন্য। কনসেপ্ট ক্লিয়ার প্রত্যেকের? কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে অসুবিধা হচ্ছে? এটা হলো গুগলের বটের জন্য। বলেছি সাইট ম্যাপ হলো পেজের লিস্ট, এইচটিএমএল সাইট ম্যাপ হলো হিউম্যানদের জন্য বা আমার ওয়েবসাইটে যে ট্রাফিক গুলো আসবে তাদের জন্য, আর এক্সএমএল সাইট ম্যাপটা হলো গুগলের বটের জন্য, মানে তাকে ইনস্ট্রাকশন দিচ্ছি আমি, এই যে এইভাবে চেক করব, এটাকে আমরা বলি ম্যানুয়ালি চেক করা। হ্যাঁ, এই যে এই কোডটার সাহায্যে ইজিলি আমি তার কাছ থেকে ডেটাটা নিতে পারি। এখন এইখানে দেখেন আরেকটা কথা বলছে কাস্টম 404 পেজ। 404 কথাটা আগে শুনেছেন? যে আমরা ওয়েবসাইটে গিয়ে সার্চ করলে কোনো কিছু না পেলে আমাদের একটা 404 পেজ দেখায়। এটা হচ্ছে একটা কোড। 404 এটা একটা কোড। এটা কোড কি, যে আমি একটা ওয়েবসাইটে গিয়ে কোনো কিছু যখন সার্চ করি, সার্চ করে আমার সামনে যখন রেজাল্টটা আসে না বা ওই ওয়েবসাইটের ওই প্রোডাক্ট বা ওই সার্ভিসটা নাই, তখন আমাকে একটা 404 পেজ দেয়। এখন এখানে দেখেন একটা কথা বলছে কাস্টম 404 পেজ। কি পেজ? তাহলে কাস্টম 404 পেজ কি, আমার ওয়েবসাইটে তো 404 পেজ থাকবে, কিন্তু আমি ওটাকে কত সুন্দর করে ডিজাইন করতে পারি। কারণ আমার ওয়েবসাইটে ধরেন এইখানে দেখেন কি বলছে, এখানে আমি সার্চ করেছিলাম 404, মানে তার ফ্ল্যাগে গিয়ে সার্চ করেছি। এখানে সার্চ করে কি দেখাচ্ছে, জেউস পেজ নট ফাউন্ড। এখানে আমার প্রত্যেকটা পেজ এখানে ইন্টারফেস আকারে আছে না উপরে পেজগুলো, এখানে তো 404 পেজ মানে অন্যরকম ভাবে দেখাতে পারতো, শুধু একটা কোড দেখাতে পারতো, এগুলো কোনো কিছু তো থাকার প্রয়োজন ছিল না। আরো কিছু ওয়েবসাইট থেকে দেখেন, এখানে দেখেন উনি এটার কোনো ডিজাইনই করেন না ওনার ওয়েবসাইটে 404 পেজে। এন্ড 404 পেজ বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য যে এরকম জিবি জিবি এরকম না। ধরেন আপনি একটা জিনিস চাচ্ছেন তার ওয়েবসাইটে, এখানে যদি আমি লিখি কম্পিউটার, যে ওয়েবসাইট কম্পিউটারটা সেল করে কি করে, দেখেন মানে কি, তার কাছে কম্পিউটার সেল সে করে না, কিন্তু একটা ট্রাফিক আসলে কি ওয়েবসাইট চায় যে ট্রাফিকটা চলে যাক আমার ওয়েবসাইট থেকে? উনি কম্পিউটার কিনতে চায়, ওনার ইন্টেনশনটা কম্পিউটার কেনা, বাট আমি তো ফুল সেল করি। আমার টার্গেট হচ্ছে যে কোনো ভাবে তাকে বোঝানো যে আমার ওয়েবসাইটে এই ফুলগুলো আছে। তো উনি এখানে আসছে, আসার পরে উনি সুন্দর করে বলে দিচ্ছে যে আমার ওয়েবসাইটে এটা নাই, কিন্তু কি আছে, হোম পেজে গেলে আপনি দেখতে পারবেন ফুল, এবং প্রত্যেকটা পেজ এখানে আছে না, কথা বুঝতে পারছেন? এই যে প্রত্যেকটা পেজ এখানে উনি যদি, উনি তো এসে এটা দেখে চলে যাবে এরকমও না, ওনার যদি দেখার বা বাই করার ইন্টেনশন থাকে এখান থেকে বার্থডেতে ক্লিক করবে, ক্লিক করে ওনার মেমোরিতে জাস্ট এটা তো সেভ হবে যে এই ওয়েবসাইটে ফুল বিক্রি হয়। পরবর্তীতে যখন তার ফুল লাগবে উনি তো এখানে আসবে, বা ওনার যদি এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট পছন্দ হয় উনি কিনবেন এখান থেকে। এটাই হচ্ছে 404 পেজের ভিশন। ভিশন কোনো, কারণ 404 পেজ ক্রিয়েট করব আমার ট্রাফিকটা যেন আমার ওয়েবসাইট থেকে ইজিলি বের না হয়। ট্রাফিক আসলো, এসে সার্চ করেছে পাইনি চলে গেল, এটা আমার ওয়েবসাইটের জন্য খারাপ। কারণ একটা ট্রাফিক যদি আমার ওয়েবসাইটে এসে 3-4 সেকেন্ডের মধ্যে বের হয়ে যায় তাহলে আমার ওয়েবসাইটের জন্য এটা খারাপ। সামনে আরো কিছু বিষয় থাকবে, লোডিং স্পিড যেটা আমরা বলি, একটা ওয়েবসাইটের স্পিড যেটা কতক্ষণ আসছে বা ট্রাফিক আসলে কোনো প্রবলেম ফেস করছে কিনা, এগুলো হচ্ছে টেকনিক্যাল প্রবলেম। হ্যাঁ, এটা তো বুঝতে পেরেছি 404 পেজ। আর 404 পেজ কিভাবে ডিটেক্ট করব, এই যে এখানে এসে আমি 404 পেজও লিখতে পারি বা ইজিবিজি লিখে দিলাম যেটার কোনো মানে নেই, সার্চ করেন, দেখেন ওনার 404 পেজ আছে, দ্যাটস ওয়াই এটা আসছে। যদি 404 পেজ না থাকতো এটা আসতো? বোঝা গেছে? ম্যানুয়ালি চেক করতে বললে আমরা এইভাবে চেক করতে পারি। এখন আমরা 4টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি না,
এখন ক্লায়েন্টকে তো আমাকে বলতে হবে যে 4টা পয়েন্টের কোনগুলো কিভাবে লিখবো। এইটা আমি আপনাদেরকে আরেকটা, আপনাদের কাজটা ইজি করার জন্য আমি টুলসের সাহায্যে আপনাকে দেখাবো, কিন্তু আপনাদের এই সাইটটা নিয়ে আগে কথা বলছি, কারণ এটা আপনারা যেন ডেফিনেশনটা বা এই জিনিসটা কি এটা ক্লায়েন্টকে ইজিলি বোঝাতে পারে। এখন আমি তো সামনের ক্লাসে আপনাকে আস্ক করবো robot.txt কি, আমি আস্ক করবো সাইট ম্যাপ কি, HTML সাইট ম্যাপ কি, XML সাইট ম্যাপ কি, ইন্ডেক্স স্ট্যাটাস মানে আপনি কি বলবেন, তখন আপনাকে অবশ্যই অ্যান্সারটা দিতে হবে। এরপরে এখানে তো আমি দেখতেই পাচ্ছি যে আমার ওয়েবসাইটে যদি robot.txt থাকে বা ক্লায়েন্টের ওয়েবসাইটে, তাহলে এখানে রাইট মার্ক দিয়ে বলে দিব যে আস, আর যদি না থাকে তাহলে কি বলে দিব, ইওর ওয়েবসাইট ডাজন্ট হ্যাভ robot.txt। বোঝা গেছে? এখানে robot.txt ফাইল চেক করেছি না আমরা, স্লাগে গিয়ে কি লিখেছি, robot.txt। এই যে দেখেন এটা একটা ওয়েবসাইট, আর এটার robot.txt কিভাবে চেক করব, আমরা লিখবো robot.txt দিয়ে ইন্টার দেন। এই যে দেখেন robot.txt, এটা হলো robot.txt ম্যানুয়ালি চেক করার ওয়ে। কনফিউশন? robot.txt কিভাবে চেক করব, আমার যে ক্লায়েন্টের ওয়েবসাইট বা যে কোনো ওয়েবসাইটে গিয়ে যে ইউআরএল যেটা আছে, ইউআরএল এর স্ল্যাশ যেটা, এটা হচ্ছে আমরা আরো নিচে একটা পয়েন্ট আছে যে অ্যাবসলিউট আর রিলেটিভ ইউআরএল যেটা স্লাগ বলি, অংশটাকে আমরা স্লাগ। হ্যাঁ, তো এখানে গিয়ে লিখবো জাস্ট robot.txt, লিখে এন্টার করবেন, দেখবেন এরকম একটা অপশন চলে আসবে। এখানে যখন ইউজার এজেন্ট কথাটা পাবেন, এই যে ইউজার এজেন্ট ধরে নেবেন যে এখানে কি আছে, robot.txt আছে। এটা একটা কমন ওয়ার্ড। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এখানে দেখেন আমি বলেছি robot.txt কি একটা ইনস্ট্রাক্টর, যেটা গুগলের বসকে ইনস্ট্রাকশন দিবে যে আমার ওয়েবসাইটের কোন পেজকে ভিজিট করবে আর কোনটাকে করবে না। দেখেন এখানে ডিসঅ্যালাউ বলে একটা কথা লেখা আছে, দেখতে পাচ্ছেন? এখন দেখা যাচ্ছে ডিসঅ্যালাউ, এরপরে অ্যালাউ কথাটাও থাকবে এখানে। এই যে এখানে কি বলেছে, ডিসঅ্যালাউ কথাটার মানে সে এই পেজগুলোতে তাকে ভিজিট করতে নিষেধ করেছে, আর অ্যালাউ কথাটা এখানে বলার দরকার নেই, উনি ডিসঅ্যালাউ করেছে যে এগুলো ছাড়া বাকি সবগুলো তুমি দেখতে পারবে। এখন কনসেপ্ট ক্লিয়ার? কারণ এই robot.txt এর মাধ্যমে উনি ইনস্ট্রাকশন দিচ্ছে যে তুমি এই ওয়েবসাইটের এই পেজগুলোকে তুমি ভিজিট করতে পারবে না। এই যে দেখেন এটা হচ্ছে স্ল্যাগ, এটা স্ল্যাশ মানে এর আগে হোম পেজের ইউআরএল আছে, আর অ্যাকাউন্ট নামে যে তার ওয়েব পেজ আছে, ওই ওয়েব পেজকে কখনোই ভিজিট করতে পারবে না গুগলের। মানে ও চাচ্ছে না যে আমার এই সিকিউর পেজটা গুগলের মেমোরিতে থাক। আমি চাইলে যে কোনো পেজকে ডিসঅ্যালাউ করে দিতে পারি, আবার যে কোনো পেজকে অ্যালাউ করে দিতে। তাহলে এটা চেক করতে পারবেন তো? এটা পারবেন চেক করতে? তাহলে আমরা robot.txt কিভাবে চেক করব, HTML সাইট ম্যাপ, XML সাইট ম্যাপ, কাস্টম 404 পেজ শিখেছি। এখন আসেন অন পেজে, যেটা এখানে বলছে HTTP and HTTPS, নাম শুনেছে কখনো এর আগে? কখনোই শোনেননি HTTP and HTTPS? স্যার আপনি শুনেছেন কি এটা? আচ্ছা, তারপরেরটা? ওকে, কনফিউশনটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমি যখন কোনো কিছু লিখে একটা ওয়েবসাইট এসে সার্চ করি, আমার ওয়েবসাইটটা আসে, এই যে অ্যাড্রেস বার, এটা দেখা যাচ্ছে তো? অ্যাড্রেস বারে এসে ক্লিক করেন, দেখেন শুরুতে একটা কথা লেখা আছে HTTPS আছে। পৃথিবীতে যত ওয়েবসাইট আছে প্রত্যেকটা ওয়েবসাইটের সামনে এটা থাকবে, হয় থাকবে HTTP অথবা HTTPS। এখন আপনারা লিখে রাখেন যে HTTP হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ওকে, এটা আমার জন্য নেসেসারি না যে HTTP, যেটা শুধু HTTP, এই যে এখানে দুইটা অপশনের কথা বলা হয়েছে না, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল HTTP, আরেকটা হচ্ছে HTTPS। যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল লিখেছি আমরা, তার শেষে লিখেন সিকিউর, SECURE, সিকিউর, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। ঠিক আছে?
এখন মনিটরে দেখেন, এই যে ওয়েবসাইট যেটা, এই ওয়েবসাইটের শুরুতে কি আছে? HTTPS আছে। এই ওয়েবসাইটের শুরুতে কি আছে? HTTPS। জি, এটা বলবো, এটা বলবো এখনই বলবো। HTTP এখানে আছে না? সেম ভাবে প্রত্যেকটা, এই যে দেওয়ান আইসিটিতে আছে, আছে। তার মানে কি প্রত্যেকটা ওয়েবসাইটে এটা আছে। এখন আমি বলেছি যে শুরুতে যে আমার কাছে এইচটিটিপি এটার কোনো প্রয়োজন নাই, প্রয়োজন কাকে? এইচটিটিপিএস, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। এখন যেটা আসবে সেটা হলো এইচটিটিপিএস নিতে গেলে আমার ওয়েবসাইটের শুরুতে আমার ওয়েবসাইটটাকে সিকিউর করব আমি। এটার জন্য আমাকে একটা সার্টিফিকেট বাই করতে হয়। যখন আমি ডোমেইন আর হোস্টিংটা পারচেস করি তখন আমাকে একটা সার্টিফিকেট বাই করতে হয়, যে সার্টিফিকেটটার নাম হচ্ছে SSL। লিখে রাখেন। সিকিউর সকেট লেয়ার, ইন ফুল ফর্ম SSL মানে হলো সিকিউর সকেট লেয়ার। তাহলে আমি আমার ওয়েবসাইটের শুরুতে HTTPS কখন পাবো? যখন আমি SSL সার্টিফিকেটটা পারচেস করব। এখন বুঝতে পেরেছি যে আমার ওয়েবসাইটে এখানে কিভাবে এখানে আসবে HTTPS। আর আপনার যে কোশ্চেন বা প্রত্যেকের জন্য, আমার ওয়েবসাইটটা যদি সিকিউর না হয়, কি না হয়? আমার ওয়েবসাইটে যদি SSL সার্টিফিকেটটা না থাকে তখন এখানে একটা ক্রস মার্ক থাকে, রেড কালার করে ক্রস মার্ক। কারণ এটাকে সার্চ ইঞ্জিন ডিটেক্ট করে ফেলেছে যে এটা সিকিউর ওয়েবসাইট না, কেননা তার SSL সার্টিফিকেট নেই। অনেক ওয়েবসাইটে ঢুকতে গেলে দেখবেন সার্চ ইঞ্জিন আপনাকে বলে দেয় যে এটা সিকিউর ওয়েবসাইট না, দিস ইজ নট দ্য সিকিউর ওয়েবসাইট, এই ধরনের কিছু কথা বলে। তা আমি যখন অ্যাড্রেস বারে গিয়ে এখানে ক্লিক করব তখন আমি বাই ডিফল্ট মানে এখানে দেখতেই পাচ্ছি রেজাল্টটা, যেটা সিকিউর না HTTP। ওকে, SSL সার্টিফিকেট আছে কি না এটা আমরা এখান থেকে ইজিলি দেখতে পারবো। কোনো কনফিউশন? তার মানে আমার ক্লায়েন্ট, কথার কথা আমার ক্লায়েন্টের এই ওয়েবসাইট এটা, এখন এটা ক্রস মার্ক করে দেওয়া আছে। কি করে দেওয়া আছে? এখানে ক্লায়েন্টকে আমার কি বলতে হবে? ইওর ওয়েবসাইট নিড টু পারচেজ SSL সার্টিফিকেট, আফটার দ্যাট ইউ উইল গেট HTTPS। মানে কি, আপনি যখন SSL সার্টিফিকেটটা পারচেজ করবেন দেন না আপনার ওয়েবসাইটের শুরুতে HTTPS আসবে, তাছাড়া কখনোই পসিবল না। কারণ ওই সার্টিফিকেটটা না কিনলে আমার ওয়েবসাইটটা সিকিউর হবে না। এরপর একটা কথা আসছে যে WWW and নন WWW ভার্সন চেক। WWW শুনেছি তো, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। গত ক্লাসে বলেছি ইন্ট্রোডাকশন টু এসইও, যেটা যে সার্চ ইঞ্জিন ইজ এ ওয়েব বেসড সফটওয়্যার সিস্টেম, যেটা কানেক্ট কার সাথে? WWW এর সাথে। তা এখন দেখেন, দেওয়ান আইসিটি ইনস্টিটিউটের ওয়েবসাইট না, আর এই ওয়েবসাইটে এসে অ্যাড্রেস বারে যখন আমি ক্লিক করছি শুরুতে কি WWW আছে? নাই তো। এখানে আছে তো, এই যে ওয়েবসাইটে, এরপরে এটাতেও আছে। এখন WWW আর নন WWW এর মধ্যে ডিফারেন্সটা কি? WWW এবং নন WWW এর মধ্যে ডিফারেন্সটা হলো যে আপনার ওয়েবসাইটকে গুগল থেকে ইনস্ট্রাকশন হচ্ছে যে আপনার ওয়েবসাইটকে আপনি দুইটা ভার্সনের মধ্যে যে কোনো একটাতে রাখতে পারবেন। গুগল বলে না যে আপনাকে WWW তে রাখতে হবে অথবা নন WWW রাখতে, মানে WWW রাখবো কি রাখবো না এটা আমার উপরে দিয়ে দিয়েছে গুগল। এখন আমার এন্ড থেকে আমি গুগলকে কনফার্ম করব যে আমার ওয়েবসাইটটা WWW তে হবে না নন WWW। দেওয়ান আইসিটি কি কনফার্ম করেছে গুগলকে? যে আমার ওয়েবসাইটটা নন WWW তে থাকবে, মানে HTTP এর পরে জাস্ট আমার ডোমেইন আর ডোমেইন এক্সটেনশনটা থাকবে, শুরুতে WWW এর প্রয়োজন নাই। কিন্তু তারা কি করেছে? ওয়েবসাইটকে WWW তে রেখেছে। এটাতে ট্রাফিকের কোনো প্রবলেম হওয়ার কথা না। ট্রাফিক যদি আপনাকে WWW লিখে সার্চ করে এরপরেও আপনার ওয়েবসাইটটা আসবে। কথা বুঝতে পারছেন? তাহলে এখানে দেখাই, এখানে যদি আমি শুরুতে WWW অ্যাড করে দিই, এন্টার করেন, এরপরে ওয়েবসাইটটা আসছে, কিন্তু এখানে ক্লিক করলে নন WWW, মানে সার্চের কোনো প্রবলেম হবে না,
কিন্তু আপনাকে গুগলের এটা একটা রুলস যে আপনাকে যে কোনো একটাতে থাকবে, আর কিভাবে থাকবেন সেটাও বলে দেবেন। ঠিক আছে, এটা সুবিধা অসুবিধার কিছু না। সুবিধা অসুবিধা একটা হচ্ছে ইউআরএল এর, এই যে ইউআরএলটা আপনার যদি অনেক বড় হয়ে যায় তখন আপনি চাইলে এখান থেকে www টা বাদ দিয়ে দিন। আছে না অনেক সময় ইউআরএল বড় হয় অনেক, এই যে বড় হয়েছে, আপনি চাইলে তো ইউআরএলটা ইজি করার জন্য www টা বাদ দিতে পারেন, এটা মেজর ইস্যু না। কিন্তু কেন বাদ দিব এটা গুগল বলেছে, দেখো, কারণ আমি তো কাজ করি গুগলের এখানে, গুগল আমাকে বলেছে তুমি আমাকে ক্লিয়ার করো। হুম, এখন আপনি হোটেলে গিয়েছেন, হোটেলে আপনাকে কাজ করেছে ভাই আপনি ভাত খাবেন না বিরিয়ানি খাবেন, আর আপনি বলছেন না ভাতও খাবেন না বিরিয়ানিও খাবেন না, উনি আপনাকে তরকারিটা দিবে কিভাবে? বিরিয়ানি খাইলে তো ভিতরে গোশত দেওয়া আছে না, এখন বিফ হোক মাটন হোক যেটা হোক আছে তো ভিতরে, কিন্তু আপনি যখন ভাত নেবেন তখন তো আপনার এখানে কি অপশন আছে, তরকারির অপশনটা বলি। তো গুগলের ক্ষেত্রেও হয়তো এরকম ওনার এন্ড থেকে এটা, যে আপনি এখানে www নিবেন না নন www নিবেন আমাকে এটা কনফার্ম করে, তারপর সে ইনস্ট্রাকশন দিবে সে অ্যাকর্ডিং। ক্লিয়ার হয়েছে? এখন এইটা কিভাবে চেক করতে হয় পারবো না? কিভাবে পারবো? একটা ওয়েবসাইটে গিয়ে জাস্ট এই অ্যাড্রেস বারে আমরা ক্লিক করব, ক্লিক করলে দেখতে পাবো যে এইচটিটিপিএস আছে না এইচটিটিপি আছে, বা এখানে রেড মার্ক করে দেওয়া আছে। এখন এখানে দেখেন www আর নন www ভার্সন চেক। এখন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে এতক্ষণ আমি বলেছি যে এটাকে হয় আপনি www তে রাখেন অথবা নন www তে রাখেন। কারণ আমি কিভাবে গুগলকে বোঝাবো যে গুগল তুমি আমাকে এটা নন ডব্লিউ তে রাখো? গুগলকে তো বলতে হবে যে আমি ডব্লিউ, এখন দেওয়ান আইসিটি তে এসে আমি কোথায় যাব? আপনারা যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে কন্ট্রোল ইউ আছে না, কন্ট্রোল কন্ট্রোল বাটন ইয়ে করে ইউতে চাপ ক্লিক করবেন, তখন আপনাদেরকে সোর্স পেজে নিয়ে আসবে, যে এটা ব্যাক এন্ডে যেটা আছে। হ্যাঁ, তো সোর্স পেজে আসার পরে আপনি এখানে জাস্ট একটা কথা লিখবেন, কন্ট্রোল এফ, কি কন্ট্রোল এফ, এই যে আমার সার্চ বার আসবে এখানে, যে আমি এখানে কি খুঁজতে যাচ্ছি, বুঝতে পারছেন? কন্ট্রোল এফ এ দিয়ে এখানে লিখবেন ক্যানোনিকাল, ক্যানোনিকাল, কয়টা আছে? ক্যানোনিকাল একটা আছে না? প্রত্যেকটা ওয়েব পেজের জন্য একটা ক্যানোনিকাল থাকবে। কোথায় থাকবে? এই যে ইউআরএল যেটা দেখেন, এই ক্যানোনিকাল দিয়ে এখানে একটা অ্যাড্রেস কপি করে দেখাচ্ছি, এটা কিন্তু একটা কোড। এখন কোডটা কি হবে? পেস্ট করে দেন, এটাকে জুম আউট করি, দেখা যাচ্ছে? এই যে এটা একটা কোড, এই কোডে একটা কথা আছে ক্যানোনিকাল, কি কথা আছে? এই ক্যানোনিকাল এই কথার মাধ্যমে আমি গুগলকে বলে দিব যে আমার এই ওয়েবসাইটটা www তে থাকবে না নন www। আমরা একটা ওয়েবসাইট ক্লায়েন্ট আমাকে কাজ দিয়েছে, এটা www তে না নন www তে। ধরেন আপনার এখানে দেখাচ্ছে নন www, বাট আপনি একটা কথা যদি অ্যাড করে না দেন যে ক্যানোনিকাল, তাহলে আপনার ওয়েবসাইটটা ডুপ্লিকেট ওয়েবসাইট হিসেবে কাউন্ট হবে, কারণ আপনি গুগলকে মেনশন করেন নাই যে আপনি www তে আছেন না নন www। কথা বোঝা গেছে? মানে আমার এই কোডটা দিয়ে গুগলকে বলতে হবে যে ভাই আমার এই ওয়েবসাইটটা নন www। আমি যদি চাই যে এখানে www করব, কিছু করতে হবে না, জাস্ট এই কোডে www অ্যাড করে ক্যানোনিকাল এখানে থাকবে, কোডটা বসায় দিই। বোঝা গেছে? তাহলে আমার ওয়েবসাইটটা www না নন www এটা চেক করার জন্য আমি একটা ওয়েবসাইটে কি করব, কন্ট্রোল ইউ তে ক্লিক করলে সোর্স পেজ আসবে আমার সামনে, এরকম ভাবে কি আসবে, সোর্স পেজ আসবে। তো কন্ট্রোল এফ এ ক্লিক করব, ক্লিক করে যে ক্যানোনিকাল, এটা একটা অন্য পেজে এসেছে, হোম পেজ না, দ্যাটস ওয়াই এখানে জিরো দেখাচ্ছে। ওকে, যেমন এখানে দেখাচ্ছে এই যে এটা একটা আছে, ক্যানোনিকাল কয়টা থাকবে একটা ওয়েব পেজে? একটাই থাকবে। কারো কোনো কনফিউশন আছে, কোনো কোশ্চেন এটা নিয়ে ক্যানোনিকাল কি? তার মানে www না নন www এটা আমাকে আমি ক্লিয়ার করব কিভাবে? ক্যানোনিকাল কোডের মাধ্যমে। ওই আমার ওই ওয়েবসাইটে যে ইউআরএলটা আছে তার শুরুতে আমি www থাকবে না নন www, ক্যানোনিকাল কোডটা অ্যাড করে দিয়ে আমি তাকে গুগলকে ইজিলি বলতে পারবো যে এটা কি www না নন। ঘুম পাচ্ছে? বুঝতে পারছেন? এখন পর্যন্ত যে পয়েন্টগুলোতে কাজ করেছি, এই সাইটে কি লিখবো এটা নিয়ে কারো কোনো কনফিউশন তো নাই? আমার দেখেন ইজিলি আপনার কি হয়েছে,
রাইট মার্ক থাকলে রাইট মার্ক, এরপরে যদি না থাকে ক্রস মার্ক। এখানে কি লিখতে হবে সেটাও দেওয়া আছে। এখানে যদি robot.txt your website has robot.txt যদি না থাকতো তাহলে এখানে আমি কি করতাম, এখান থেকে Ctrl+C দিয়ে কপি করব, এখানে যে পেস্ট করে দেব। বোঝা গেছে? এখন এখানে লিখে দিবে ওয়েবসাইট, এখানে জাস্ট ইংরেজিতে লিখে দেন ডাজ নট। ডিফিকাল্ট? আমি তো লিখেই দিয়েছি, আপনি জাস্ট এডিট করে নেবেন। ডাজ নট, হ্যাজ তো হয় না, হ্যাভ হবে। আমরা তো সিঙ্গুলার প্লুরাল ভার্ব তো এগুলো বুঝি, বেসিক নলেজ তো আমাদের প্রত্যেকের আছে। তো এই যে এই জায়গায় গিয়ে হ্যাভ লিখে, তাহলে ইওর ওয়েবসাইট ডাজন্ট হ্যাভ robot.txt, মানে তোমার ওয়েবসাইটে robot.txt নাই। আর যদি থাকতো তাহলে এখান থেকে আমি এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম, দিয়ে এখানে ডাজন্ট যেটা লিখেছি এটা রিমুভ করে দিব। আর এখানে হ্যাভ তো হবে না, থার্ড পারসন সিঙ্গুলার, তো এখানে হ্যাজ লিখে পারবো। তাহলে এই প্রত্যেকটা পয়েন্টে এইভাবে চেক ম্যানুয়ালি কিভাবে করব সেটাও তো দেখিয়েছি, পারবেন না? এখন আরেকটা পয়েন্ট দেখেন, আমরা কোনো একটা কিওয়ার্ড লিখে যখন সার্চ করি, কি করি, আমাদেরকে বিভিন্ন ওয়েবসাইটের রেজাল্ট আসছে। এটা বোঝানোর আগে আমাদেরকে জানতে হবে এখানে মেটা টাইটেল আর মেটা ডেসক্রিপশন। মেটা টাইটেল জিনিসটা কি? এক্সকিউজ মি স্যার, আপনি বলেন। মেটা টাইটেলের কথা বলেছিলাম আপনাকে ক্লাসের শুরুতে, টাইটেলের কথা বলেছিলাম না, যে 7 ওয়ার্ডসের 6 ওয়ার্ডসের উপরে হলে সেটাকে টাইটেল বলে। এটা কি জিনিস এখন আপনার জন্য এই পয়েন্টটা চলে এসেছে, যে আমরা তো 6 ওয়ার্ডসের মধ্যে হলে সেটাকে আমরা কি করি, কিওয়ার্ডস হিসাবে মানে কানেক্ট করি, আমরা হিসাবে ধরি যে এটা হলো একটা কিওয়ার্ড, লং টেইল কিওয়ার্ড। 6 ওয়ার্ডস প্লাস হয়ে গেলে সেটাকে আমরা বলি টাইটেল। তো এই টাইটেলটা কি? এখন মেটা টাইটেল জিনিসটা হলো আমার ওয়েবসাইটে যদি 100টা পেজ থাকে, কয়টা পেজ? এটা আমার একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে 100টা ওয়েব পেজ আছে, তাহলে আমার 100টা ইউনিক মেটা টাইটেল হবে। কি হবে? মানে ইউনিক মানে ভিন্ন, মানে একই পেজে যেটা আছে অন্য পেজে না, আলাদা আলাদা। তো আমার ওয়েবসাইটে এতটুকু মনে রাখেন যে আমার ওয়েবসাইটে 100টা যদি ওয়েব পেজ থাকে তাহলে 100টা মেটা টাইটেল থাকে। আমার ওয়েবসাইটে 20টা ওয়েব পেজ থাকলে 20টা মেটা টাইটেল থাকে। একটা ওয়েব পেজ থাকলে একটা মেটা টাইটেল থাকে। তার মানে কি, ওয়েব পেজ থাকলে সেখানে কি থাকতে হবে? বোঝা গেছে? মানে যতগুলো ওয়েব পেজ থাকবে প্রত্যেকটা ওয়েব পেজে একটা করে ইউনিক মেটা টাইটেল আমার থাকতে হবে। এটা একটা ওয়েব পেজ, এটা আমার হোম পেজ, এটার একটা মেটা টাইটেল আছে। এইরকম ভাবে যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজেরই মেটা টাইটেল আছে। এখন এইটা কিভাবে চেক করব ইজিলি, এটাও আমি আপনাদেরকে দেখাবো, কিন্তু তার আগে তো আমার ডেফিনেশনটা জানতে হবে। তাহলে মেটা টাইটেল কি? আমার ওয়েবসাইটে যদি 50টা ওয়েব পেজ থাকে, প্রত্যেকটা পেজের জন্য ইউনিক একটা করে মেটা টাইটেল থাকে, যেটা আমার ওই পেজের যেটা মানে কি নিয়ে পেজটা সেটা ডেসক্রাইব করে। মেটা ডেসক্রিপশন জিনিসটা হলো সেম, যে আমার ওয়েবসাইটে যদি 50টা ওয়েব পেজ থাকে, 50টা ওয়েব পেজেরই ইউনিক মেটা ডেসক্রিপশন থাকবে। তারপরে মেটা ডেসক্রিপশন কিভাবে দেখতে পাবো? আমরা সার্চ করলে দেখেন মেটা ডেসক্রিপশনের সুবিধা কি। এখানে আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করেছি, বার্থডে ফ্লাওয়ার ইন ইউএসএ। কি লিখে সার্চ করেছি, তাই না? এখন দেখেন এখানে আমাকে একটা ওয়েবসাইট দেখাচ্ছে, আসছে ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট, এখানে লেখা আছে বার্থডে ফ্লাওয়ার্স অনলাইন সেম ডে ডেলিভারি। এই যে উপরে যে লেখাটা না বোল্ড করে, আমরা যখন কোনো কিওয়ার্ড লিখে সার্চ করব আমাদের সামনে যে এই লেখাটা আসছে এটাকে বলে মেটা টাইটেল। বোঝা গেছে? এতদিন তো সার্চ করেছেন কোনটা মেটা টাইটেল কোনটা মেটা ডেসক্রিপশন আমরা বুঝিনি, এই মেটা টাইটেলের মধ্যে কিওয়ার্ডটা প্লেস করতে হয়। হুম, আমরা যখন অন পেজের ক্লাসটা করব তখন আরো ক্লিয়ার হবে এটাকে কি বলে। আর এই যে নিচের যে কথাটা লেখা আছে এটা হলো মেটা ডেসক্রিপশন। মানে আমার কোনো কিছু লিখে যখন কেউ সার্চ করবে তখন এই সার্চ এখানে আমার রেজাল্টটা দেখে তো উনি ডিসাইড করে যে ভিতরে যাবে কি যাবে না। তো এখানে এমন কিছু লিখে দিতে হবে যেন ট্রাফিকটা মানে উনি আকৃষ্ট হয় আমার ওয়েবসাইটটা ভিজিট করার জন্য। মানে আর আরেকটা জিনিস হচ্ছে, এখানে যদি আমার কিওয়ার্ডটা প্লেস করি তাহলেই তো আমি এখানে র্যাঙ্কে আসবো, মানে গুগল তো বুঝবে যে না ওনার ওয়েবসাইটে এটা আছে। মানে এটা হচ্ছে একটা প্লেস, যে প্লেসে আমরা কিওয়ার্ড প্লেস করলে
গুগলকে বোঝাতে পারবো যে আমরা র্যাঙ্ক চাচ্ছি এই কিওয়ার্ডের এখন। বোঝা গেছে? এখানে আসলে তো এটা যখন সার্চ করবে ক্লায়েন্টকে গুগল দেখাবে, তো গুগলও বুঝে নিবে যে ওনার ওয়েবসাইটে বার্থডে ফ্লাওয়ার পাওয়া যায়, তো এখানে যে হ্যাপি বার্থডে ফ্লাওয়ার অনলাইন ডেলিভারির কথা বলেছে। কনফিউশন? তাহলে আমাদের এখানে মেটা টাইটেল জিনিসটা নিয়ে তো কনফিউশন থাকার কথা না। এখন আমি আপনাদেরকে বলি, ক্লায়েন্টকে যখন আমরা এই ওয়েবসাইট অডিটের একটা রিপোর্ট পাঠাবো, তাই বা আমরা এই ওয়েবসাইটটা যখন আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করবো না, এরকম ভাবে একটা ওয়েবসাইট অডিট করব, অডিট করে ফ্রি অডিট করে তার ইমেইলে আমি পাঠিয়ে দেবো। দিয়ে কি করব, তাকে বলবো যে আপনার ওয়েবসাইটের এই জায়গায় প্রবলেম আছে, আপনি চাইলে আমি আপনার ওয়েবসাইটে এই সলিউশনটা দিতে পারি। তো ক্লায়েন্টকে আউট অফ মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক যেটাই বলেন, সেখানে আপনি অ্যাপ্রোচ করার জন্য যেটা করবেন সেটা হলো এই যে 11, 14 এবং 17, এই প্রত্যেকটা জায়গায় যে কথাটা লেখা আছে ইওর ওয়েবসাইট হেডিং নিড টু অপটিমাইজ, নো, এরপরে এখানে লেখা আছে ইওর ওয়েবসাইট মেটা টাইটেল নিড টু অপটিমাইজ, সেম কথাটাই থাকবে। এটা রাখার পেছনে রিজনটা হচ্ছে আমার তো কাজটা নিতে হবে নাকি, মানে আমার তো তাকে বোঝানো লাগবে যে তোমার এই প্রবলেমটা আছে, তুমি আমাকে কাজটা দাও। তো এইটা তার কাছ থেকে কাজ নেওয়ার জন্য এই 3টা পয়েন্টে আমি যে কথাটা লিখে দিয়েছি এই কথাটাই থাকবে। কারণ তাকে বলবো দেখো তোমার মেটা টাইটেলে প্রবলেম, এখানে তো প্রবলেম হবে, কোনো না কোনোটা প্রবলেম হবে না, এমন তো না যে কোনো প্রবলেমই থাকবে না। তার মানে এটা দেখলে ক্লায়েন্ট বুঝবে ও আমার তো মেটা টাইটেলে কাজ করতে হবে, তখন না আপনার ওই অ্যাপ্রোচে উনি সাড়া দিবে যে আসলে আমার তো এই জায়গায় প্রবলেম, তুমি কত ডলার নিবে বা কিভাবে কাজটা করতে পারবে। বোঝা গেছে? তাহলে মেটা টাইটেল জিনিসটা কি এটা তো আমরা জানি। আর মিসিং মেটা টাইটেল যদি যেটা, সেটা হলো আমার ওয়েবসাইটের ওয়েব পেজে যদি কোনো মেটা টাইটেল না থাকে, বা আমি একটা নতুন ওয়েবসাইট ক্রিয়েট করেছি, ওখানে তো মেটা টাইটেল আমি তৈরি করিনি এখন, তার মানে ওটা মিসিং মেটা টাইটেল হিসেবে দেখা হবে। বা একটা আমি যদি নতুন পেজ ক্রিয়েট করি, ওয়েব পেজ, ধরেন এটা আমার ওয়েবসাইট, এখানে আমি নতুন করে ডিজিটাল মার্কেটিং এ এখানে ইউটিউব মার্কেটিং আছে, আমি লিখে দিলাম লিঙ্কডইন মার্কেটিং, একটা পেজ করলাম, কিন্তু পেজ করে কি মেটা টাইটেল হয়ে যাবে? মেটা টাইটেল তো আমার লিখে দিতে হবে। তো জিনিসটা হলো এরকম ভাবে মিসিং মেটা টাইটেলও থাকবে। ক্লায়েন্টের কাজ যখন আমরা করতে যাব তখনও কি থাকবে? মিসিং মেটা টাইটেল। আরেকটা কথা বলেছিলাম ডুপ্লিকেট মেটা টাইটেল, যেটা আমার প্রত্যেকটা পেজের জন্য ইউনিক মেটা টাইটেল হতে হবে না, একটা থেকে আরেকটা কপি পেস্ট করা যাবে না। এটাই এখানে বলছে যে ডুপ্লিকেট মেটা টাইটেল। ডুপ্লিকেট মানে তো বুঝি আমরা যে কপি পেস্ট করেছেন একই জিনিস 3-4 জায়গায় হয়েছে, তো এই জিনিসটা করা যাবে না। ডুপ্লিকেট মেটা টাইটেল যখন থাকবে তখন আমরা এখানে বলবো যে আপনার ওয়েব পেজে এতগুলো মিসিং মেটা টাইটেল। বুঝতে পারছেন? মিসিং মেটা টাইটেল আর আমাদের এখানে অনেকগুলো পয়েন্ট আছে, আমরা আজকে 20 পয়েন্ট পর্যন্ত শিখবো। আগামীকাল আমাদের আরেকটা ক্লাস আছে না ওয়েবসাইট অডিটের, না আরেকটা ক্লাস পাবো আমরা ওয়েবসাইট অডিটের। তো ওয়েবসাইট অডিটে আগামীকাল আমরা এই টোটাল যে ওয়েবসাইট অডিট এটা শেষ করব। আজকে আমরা কোন পর্যন্ত শিখবো? 20 পর্যন্ত। তাহলে মিসিং মেটা টাইটেল, ডুপ্লিকেট মেটা টাইটেল এগুলো নিয়ে তো প্রবলেম নেই, আছে? এখন আপনাকে বলছে হেডিং ট্যাগ। কি বলছে? হেডিং ট্যাগ নাম শুনেছে আগে? হেডিং, হেডিং কখন আমাদের জন্য ইজি হয়? যখন আমরা নিউজ পেপারের কথা বলি, নিউজ পেপার পড়ি না, অনলাইনে হেডিং বলি না, হেডলাইন বা হেডিং। তো প্রত্যেকটা পেজে গেলে আমাদের একটা হেডলাইন, যেমন ধরেন এই পেজে এখানে আমি কি দেখতে পাচ্ছি, আমাদের সকল কোর্স না, এটা তার কি, ধরেন একটা হেডিং। তো হেডিং ট্যাগ বা H1 ট্যাগ বলে আমরা, হেডিং ট্যাগ লিখে রাখেন যে H1 বা হেডিং ট্যাগ হয় হলো হেডিং যেটা আছে এটা হবে H1, H1 থেকে H6 পর্যন্ত। কত পর্যন্ত? H1 থেকে H6 পর্যন্ত, এর বেশি কি হবে না, হেডিং ট্যাগ হয় না, মানে H7 হবে না। মানে এটা একটা রুলস যে আপনার হেডিং যেটা থাকবে সেটা H1 থেকে H6 হবে।
H1 H2 H3 H4 H5 H6, এর বেশি H7 হবে না। এটা কোডেই পাবেন না আপনি। কোডিং ওয়েবসাইট হলে কোডে, আর ওয়ার্ডপ্রেস হলে ওইখানেও আপনি পাবেন H6 লাস্ট অপশন। এখানে আরেকটা অপশন আছে, এখানে দেখেন মিসিং আর ইমেজ অল্টা ট্যাগ। ইমেজ যেটা হলো যে আমার ওয়েবসাইটের ইমেজ থাকে না, এই যে এগুলো প্রত্যেকটা, এই ইমেজের ব্যাক এন্ডে গিয়ে একটা টেক্সট লেখা থাকে। ধরেন কোনো কারণে আমার ইমেজটা লোড হবে না, ব্রোকেন ইমেজ দেখেছি আমরা যে অনেক সময় ইমেজ লোড হয় না, জাস্ট একটা লেখা দেখা যায়, এটাকে আমরা বলি ইমেজ অল্টা ট্যাগ। আমরা আগামী ক্লাসে আরো ডিটেলস দেখব যে ইমেজ অল্টা ট্যাগ ব্যাক এন্ডে গিয়ে কিভাবে পাওয়া যায় এবং এটা কিভাবে আমরা লিখবো এবং কেন লিখবো। তাহলে আজকে আমাদের ক্লাস কত পর্যন্ত ছিল? 20 পয়েন্ট পর্যন্ত। এখন আমি আপনাদেরকে এই কাজটা তো ম্যানুয়ালি দেখিয়েছি, পারবেন সবাই ম্যানুয়ালি যে যে অপশনে যেটা। এখন আপনাদের একটা টুলস দেখাবো, এক্সটেনশন, যে এক্সটেনশন দিয়ে আপনারা ইজিলি এই একটা ওয়েব পেজে গেলে ধরেন 5 মিনিটও লাগবে, আপনারা ওই ওয়েব পেজে কোনটা H1 কোনটা মেটা টাইটেল কোনটা মেটা ডেসক্রিপশন 5 মিনিটের মধ্যে পেয়ে যাবেন। কিভাবে? এখানে লিখবেন এসইও কোয়াক, এসইও কোয়াক এক্সটেনশন লিখবেন গুগলে এসে। এই যে আমি নোটপ্যাডে দেখাচ্ছি বড় করে, দেখা যাচ্ছে? এটা কোথায় গিয়ে লিখবো? গুগলের সার্চ বারে গিয়ে আমি লিখবো। লেখার পরে এই যে এরকম রেজাল্ট আসবে। আসার পরে এই যে এসইও কোয়াক ক্রোম ওয়েব স্টোর যে ওয়েবসাইটটা আছে না, এটাতে আমি চলে আসব। এখানে আমার এখানে অ্যাড করা আছে। এখন আমি এটাকে কি করব? রিমুভ করে দেব। বলছে ইউজ ইন ক্রোম। এই যে অ্যাড এক্সটেনশন, লক্ষ্য করেন ভালো করে, অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পরে এখানে একটা ফাইল ডাউনলোড হবে। ডাউনলোড হয়েছে? এখন বাই ডিফল্ট ভাবে এখানে অ্যাড হয়ে যাবে। এই যে অ্যাড হয়ে গেছে কিন্তু অলরেডি, এই যে এক্সটেনশনটা এখানে চলে এসেছে। এখন আপনারা এক্সটেনশন কোথায় পাবেন? যদি এখানে পাচ্ছেন না, তখন এখান থেকে 3 ডট আছে না উপরে, 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এক্সটেনশন বলে অপশন আছে, এই যে এক্সটেনশন, এই যে এক্সটেনশন, এরপরে ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করবেন। এখান থেকে আপনার কাছে যতগুলো এক্সটেনশন আছে এখানে সবগুলো পাবেন। হ্যাঁ, এখন আমার এই যে এসইও কোয়াকটা ইয়ে করেছি না, এসইও কোয়াকটা যদি অফ থাকে এখান থেকে অন করে দেব। কি করে দেব? অন করে দিব। এই যে এখানে এক্সটেনশনটা বাটন আছে, এখান থেকে আমরা কি করব? এসইও কোয়াক, এই যে এসইও কোয়াক এখান থেকে পিন করে দেব। ওকে, পিন করার পরে এই যে চলে এসেছে। এখন আমার জন্য যেটা হবে, আমি ওয়েব পেজে চলে আসি। এখন এটা ওয়েবসাইট না, এখন এই ওয়েবসাইটে আসার পরে আমার কাজ কি হবে জানেন? এখান থেকে যে এসইও কোয়াক আছে, এই এসইও কোয়াকের উপরে ক্লিক করেন। এসইও কোয়াকের উপরে ক্লিক করার পরে এসইও কোয়াকে ক্লিক করার পরে এখানে আমাকে এই রেজাল্টটা দেখাচ্ছে। আপনাদেরকে ইন্ডেক্সের কথা বলেছিলাম, ইন্ডেক্স কতগুলো পেজ মেমোরিতে আছে, কত দেখাচ্ছে এখানে? 264। গুগল ইন্ডেক্স দেখা যাচ্ছে? গুগলের মেমোরিতে এই ওয়েবসাইটে 264টা পেজ আছে। কতক্ষণ সময় লেগেছে? 1 সেকেন্ড। মানে আমি এখানে গিয়েছি ওয়েবসাইটে, এসইও কোয়াকে ক্লিক করেছি, দেখেন গুগল ইন্ডেক্স রেজাল্ট দেখাচ্ছে। এখন আমার কাজ হলো মেটা টাইটেল ডেসক্রিপশন ইউআরএল এর ক্যানোনিকাল আছে কিনা এগুলো দেখবো। এখান থেকে ডায়াগনোসিস বলে একটা অপশন আছে, কি আছে? ডায়াগনোসিসে ক্লিক করেন। এরপরে দেখেন ইউআরএল আছে, ক্যানোনিকাল আছে। ক্যানোনিকালের কথা বলেছি না যে ক্যানোনিকাল থাকতে হবে, রাইট মার্ক। এই যে টাইটেল কথা যেটা, এটা হলো মেটা টাইটেল। টাইটেলের কথা বলেছিলাম না, এই যে টাইটেল দেখা যাচ্ছে, আছে রাইট মার্ক। মেটা ডেসক্রিপশন মানে এটা 160 এর মধ্যে লিখতে বলেছে, বাট এখানে আছে তো মেটা ডেসক্রিপশন আছে। হেডিং এর কথা বলেছি না, H1 H1 থেকে H6, এই যে এর বেশি হয় না। কথা মিলছে?
তার মানে এই যে h1 একটা ইউনিক h1 হবে। দেখেন এখানে h1 কয়টা আছে? একটা। এখানে যে h1 আছে সেটা দেখতে পাচ্ছি। ইমেজ অল্টা ট্যাগের কথা বলেছিলাম, দেখেন ইমেজের কথা বলছে অল ইমেজ হ্যাভ অল্টা অ্যাট্রিবিউট, মানে যেটা ইমেজ অল্টা ট্যাগ পাওয়া যাবে। কতক্ষণ সময় লেগেছে? 30 সেকেন্ড। মানে একটা ওয়েব পেজকে আমি তো আপনাদেরকে ম্যানুয়ালি এতক্ষণ দেখানোর পিছনে কারণটা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে যে কোনো সময় বলতে পারে। ধরেন জুম মিটিং এ আছেন, ক্লায়েন্ট কোশ্চেন করলো, ক্লায়েন্টকে কি আপনি টুলসটা দেখাবেন? ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে? তো ও তো নিজেই দেখতে পাচ্ছে, আপনাকে কেন কাজ দিবে? কথা বুঝতে পারছেন? তার মানে ক্লায়েন্টকে যখন আমরা অ্যাপ্রোচ করব বা ক্লায়েন্টের সাথে যখন মিটিং করব তখন কি করব? তাকে ম্যানুয়ালি দেখাবো যে দেখো এই ওয়েতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে তোমার ওয়েবসাইট এটা নাই। আর আমি যখন কাজ করব ইজিলি আসবো এখানে, এসে এখান থেকে এই পেজে কি কি কোন জায়গায় প্রবলেম পাচ্ছি। তো কনফিউশন ক্লিয়ার হয়েছে? আমি যে কোনো একটা ওয়েবসাইটে গেলে এরকম ভাবে যে এই ওয়েব পেজে গেলাম, ধরেন এটা হোম পেজ না, একটা বার্থডে পেজে গিয়েছে, এখানে বার্থডে ফর হার, এটা একটা পেজ না? এই যে লোডিং হচ্ছে, এই যে চলে এসেছে। এখন আমি কি করব? এখান থেকে এই যে এটা তো বাই ডিফল্ট আছে, এটা আমি কেটে দিব। এখন অনেকগুলো হয়ে যাবে না, তখন তো আমি বুঝবো না যে কোনটা কার। এখান থেকে এই যে এটা এই পেজে এই যে এখানে ক্লিক করেন, এই ওয়েবসাইটের এখানে কিন্তু ইন্ডেক্সটা ওয়েবসাইটের টোটাল পেজ দেখাবে। 4150টা পেজ তার গুগলের মেমোরিতে আছে। বলেছিলাম না ই কমার্স ওয়েবসাইট অনেক পেজ আছে। এখান থেকে ডায়াগনোসিসে যান, যাওয়ার পরে প্রত্যেকটা অপশন আসছে। তাহলে এখানে দেখে দেখে তো এখানে আপনার যা সুন্দর করে এখানে দেওয়া যাবে না? দেওয়া যাবে কি যাবে না? তাহলে এখানে এটা গেল রোবট ডট টিএক্সটি, তো ম্যানুয়ালি দেখতে পেয়েছি। এখন রোবট ডট আপনারা কিন্তু কোশ্চেন করেন নাই স্যার, এখানে তো রোবট ডট টিএক্সটি পেলাম না। তাহলে রোবট ডট টিএক্সটি পাওয়ার জন্য আমাকে কোথায় যেতে হবে? এই যে নিচে আসতে হবে। রোবট ডট টিএক্সটি আছে, এক্সাম্পল সাইট ম্যাপ আছে। কতক্ষণ সময় লাগবে স্যার এই 20টা পয়েন্ট অডিট করতে? সময় লাগার কথা। এতক্ষণ সময় লাগছে এই জন্য যে আমরা আপনাকে শুরুতে বলেছি ম্যানুয়ালি দেখিয়েছি। আর আরেকটা কথা হলো আগামীকালের ক্লাস মিস করা যাবে না। কেন যাবে না? এটা তো একটা এক্সটেনশন দেখিয়েছি। আগামীকাল এমন কিছু সফটওয়্যারের কথা আমি বলবো বা অ্যাপসের কথা বলবো যেগুলো দিয়ে আপনি জাস্ট ইউআরএলটা কপি করে ওখানে দিয়ে দিবেন, ও আপনাকে সম্পূর্ণ রিপোর্টটা নিয়ে নিবে, ওখান থেকে কপি পেস্ট করে ক্লায়েন্টকে দিবে যে তুমি এখন আমাকে $100 দাও, আমার আর কোনো কথা নেই। কথা বোঝা গেছে? এখান থেকে ইউআরএলটা কি করব? দেওয়ান আইসিটির একটা ইউআরএল আছে না, এখান থেকে ইউআরএলটা কপি করব, কপি করে পেস্ট করে দিব ওই যে সফটওয়্যারের কথা বলছি বা অ্যাপসে, ওখানে যে জাস্ট এটা কপি করে পেস্ট করে দিবেন, আপনার সামনে টোটাল ডেটাটা চলে আসবে যে কতগুলো এই ওয়েবসাইটে কোন কোন পয়েন্টে প্রবলেম। বোঝা গেছে? তো ওইটা তার আজকে দেখালে আপনি তো এটাও ইউজ করবেন। হুম। এখন এইটা ইউজ করার পেছনে কারণ হচ্ছে যে প্রত্যেকটা পেজে ক্লায়েন্ট তো আমাকে সম্পূর্ণ ওয়েবসাইটের কাজ নাও দিতে পারে। উনি আমাকে 10টা পেজের ইউআরএল দিয়েছে যে আমার এখান থেকে তুমি 10টা পেজে কাজ করে দাও, তখন আপনি কি করবেন? এই এক্সটেনশনটা দিয়ে কাজ করবেন। বোঝা গেছে? আর কোনো কোশ্চেন ক্লাস নিয়ে এখন পর্যন্ত?